রাস্তার পাশে কড়কড়ে লাল জিপের সামনে দাঁড়িয়ে আছে জাংকুক। চোখের কোণায় তাজা রক্তের দাগ, অথচ নিরুৎসাহিত উদ্বেগহীন সে। হলদি রুমালে রক্ত মুছতে মুছতে ঠান্ডা চোখে পায়ের দিকে তাকালো জাংকুক। চারজন যুবক বালু ঢালা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। কারো পা নড়ছে না, তো কারো মাথা ফেটেছে, কেউ বা গভীরভাবে আহত। সবগুলো ছেলেকে জাংকুক ইচ্ছে মতো পিটিয়েছে, কলেজে যাওয়া আসার পথে তেকে বিরক্ত করার কারণে। জাংকুকের আঙ্গুলের ডগাটাও কেটেছে, টন টন করছে হাতের কবজি। জাংকুকের রক্তে চুপচুপে হওয়ার রুমালটা আচমকা একটা ছেলের মুখের উপর ছুঁড়ে মারতে আটকে উঠলো ছেলেটা। ভয় ভাবলো হয়তো আবার জাংকুক তাদের মারবে। জাংকুক শব্দ করে হেসে উঠলো এবার। মানুষকে ভয় দিতে, মানুষকে ভয় পেতে দেখতে তার ভীষণ আনন্দ হয়। এখনো সেই রকমেরই অনুভূতি হলো তার। জাংকুক হাঁটু মুড়ে একটা ছেলের সামনে এসে বসতেই ছেলেটা তার কাছে ক্ষমা চাওয়া শুরু করলো। জাংকুক তখন বলল, ভয় পাচ্ছিস আমাকে? ছেলেটা তখন মাথা নাড়িয়ে বলল, জি 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 ভাই, আর মারবেন না আমাদের। জাংকুক হেসে বলল, গুড, সব সময় এভাবে ভয় পাবি। কেউ আমাকে ভয় পেলে আমার ভীষণ ভালো লাগে, এনজয় করি ব্যাপারটা। তোকে একটু কম মেরেছি কেন বলতো? ছেলেটা জাংকুকের দিকে আতঙ্কিত নজরে তাকিয়ে রইল। ছেলেটাকে চুপ করে থাকতে দেখে জাংকুক নিজেই বলল, তোর শরীরে বাকিদের তুলনায় মাংস খুবই কম, তাই পেটাতে ভীষণ মায়া লেগেছে। আর তখন তুই বললি না আমি দেয়াল টপকে পালিয়েছি, তাই মনে হলো তোর সাথে আলাদাভাবে আলাপ হওয়া দরকার। আমাকে চিনিস? ছেলেটা ভয়ে ঢোক গিলে দুপাশে মাথা নাড়ালো। জাংকুক তখন বলল, জেকে মাস্তানের নাম শুনেছিস? ছেলেটা কয়েকবার মনে মনে কি যেন বলল। ছেলেটা জাংকুককে চেনে না বুঝতে পেরে জাংকুক তখন নিজেই বলল, কুয়োতে থাকলে সমুদ্রের বাদশার নাম শুনবি কি করে? শোন, নিজের এলাকায় কুকুরও রাজা, আসল রাজা সে যে অন্য এলাকাতেও নিজের দম দেখানোর ক্ষমতা রাখে, বুঝলি? ছেলেটা ভয়ে মাথা নাড়ালো। জাংকুক উঠে দাঁড়ালো, এরপর রাগী কণ্ঠে বলল, একসাথে 6-7 জনকে অনেকবার পিটিয়েছি, তোরা 2 জন কম নিয়ে এসে আমার সুবিধা করার জন্য তোদেরকে থ্যাঙ্কস। ছেলেটা শুকনো মুখ করে মাথা নোয়ালো, তারপর মায়া মায়া চোখে তাকালো তার দল বলের দিকে। এক একজনের মার খেয়ে কি করুণ অবস্থা হয়েছে। এই মুহূর্তে জাংকুকে ভীষণ সিগারেটের তৃষ্ণা পেয়েছে। জাংকুক তার পকেট হাতালো, লাইটার সিগারেট কিচ্ছুই নাই দেখে তাকালো ছেলেটার দিকে, মোটা গলায় বলল, তোদের কাছে সিগারেট আছে? ছেলেটা ভড়কে গেল, ভ্যাবাচাকা খেলো, ভয় ভয় বলল, না না ভাই। জাংকুক ভীষণ রেগে গেল আর বলল, তোরা কি মাস্তান রে, সাথে একটা সিগারেট রাখতে পারিস না? জাংকুক তখন আবারও দাঁতে দাঁত পিষে বলল, যে কে মস্তানের সাথে লাগতে আসার সাহস করিস? কত বড় কলিজা তোদের! ভালো কথা বলি শোন, এই কলেজে হাজার হাজার মেয়ে পড়ে, তোরা সব মেয়েগুলোকে বিরক্ত কর, যা মন চায় বল, কিন্তু ওই মেয়ে, ওর দিকে ভুলেও তাকাবি না, না হলে আজ যে কে মস্তানির ট্রেলার দেখালাম, এরপর পুরো সিনেমা দেখাবো। ওকে কিছু বলার জন্য হ করতে গেলেও জিভ খুঁজে পাবি না, কিন্তু মনে থাকবে তো? আর ওই মেয়েকে এখন থেকে ভাবি ডাকবি। কি ডাকবি? ছেলেগুলো থতমত খেয়ে বলে, ভাবি, ভাবি বলে ডাকবো। গুড, যেখানে দেখবি সালাম দিবি, ওকে? ছেলেগুলো আবারও ভয় ভয় বলে, জি 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 ভাই, সালাম দিব আর ভাবি বলে ডাকবো, আর জীবনে ওনার দিকে আমরা চোখ তুলে তাকাবো না পর্যন্ত। জাংকুক ছেলেগুলোকে সেখানে রেখেই তার জিপে বসে পড়ল। গাড়ি চালাচ্ছে আর তের কথাই মনে করছে। তের সাথে প্রথম দিন দেখা, তের কথা, তের হাসি, সবকিছু যেন জাংকুককে পাগল করে দিচ্ছে। সব মেয়ের মাঝেই জাংকুক তেকেই দেখছে। জাংকুক তখন তার লাল জিপ এক সাইডে রেখে মনে মনে বলতে লাগলো, উফ তে, তুমি জেকে মাস্তানকে পুরো পাগল করে দিয়েছো। এখন সব জায়গায় শুধু আমি তোমাকেই দেখছি, মাথায় শুধু তোমার নামটাই ঘুরে সারাদিন। অপরদিকে বাসায় তে ওনার মাথা খুঁটে খুঁটে আঙ্গুলে পেঁচাচ্ছে, বারবার চোরা নজরে তাকাচ্ছে জিমিনের দিকে। জিমিন হাঁ করে তাকিয়ে আছে তের দিকে। তে
তখন বাধ্য হয়ে বলল, উফ জিমিন, আর কতক্ষণ এভাবে তাকিয়ে থাকবে আমার দিকে? জিমিন তখন অবাক হয়ে তের দিকে তাকিয়ে বলল, তুই সত্যি দুইটা ছেলেকে থাপ্পড় মেরে এসেছিস? তে ঠোঁট টিপে মাথা নোয়ালো, উপর নিচে ঝাঁকালো একবার। জিমিন বুকে হাত দিয়ে অবাক হয়ে বলল, হে আল্লাহ, আমি কি শুনলাম? আমার তো মনে হয় হার্টে স্ট্রোক হয়ে যাবে রে। তে তখন বলল, স্ট্রোক তো মাথায় হয়, হার্টে না। জিমিন সোজা হয়ে বসলো আর বলল, জানি, কিন্তু তোর এই আশ্চর্য রকমের কথা শুনে আমার স্ট্রোক মাথা থেকে নেমে হৃদয় এসেছে। যে মেয়ে জীবনে মশা ছাড়া কিছু মারে নাই, সে নাকি দুইটা বখাটে ছেলের গালে চড় মেরে এলো। মানে এটা কি করে সম্ভব রে? তে চুপ করে গেল। তার বারবার মনে পড়ছে জাঙ্কুকের জলে সেই রাগান্বিত চোখ। কি আছে সেই চোখে? জাঙ্কুকের একটা মাত্র কথা, আমি আছি তোতে, ভয় কিসের? সেই কথাতে এতটাই ভরসা ছিল। না হয় কি তে কখনোই অসাধ্য কাজটা করতে পারতো? তেকে চুপ করে থাকতে দেখে জিমিন তখন বলল, তবে যাই বলিস না কেন, তোর স্যার কিন্তু একটা স্যালুট পাওয়ার যোগ্য। আমি এতকাল বলেও তোকে দিয়ে কিচ্ছু করাতে পারিনি, আর তোর স্যার কিনা দুদিনে নরম মেয়েটাকে গরম বানিয়ে ফেলেছে। কথাটা শুনে তে ভীষণ লজ্জা পেল আর বলল, ধুর, এগুলো গরম নরম কি বলিস রে? তে তারপর তার রুমের দিকে দৌড় দিল। জিমিন মনে মনে হাসলো আর ভাবলো, যাক, জাঙ্কুক স্যার তাহলে এই মেয়েটাকে একটু হলেও পরিবর্তন করতে পেরেছে। কাদামাটির মতন আমার এই বান্ধবীটা আজ অন্যায়ের বিরুদ্ধে একটু হলেও মাথা উঁচা করতে শিখেছে। তে আবারও রুম থেকে এসে জিমিনের হাত ধরলো আর চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু জাঙ্কুক স্যার যে আমাকে বাসায় পাঠিয়ে দিল, ওনার যদি কোনো বিপদ হয় তখন কি হবে রে জিমিন? জিমিন কিছু বলতে যাবে, আচমকা ওদের জানালায় ঢিল ছুড়ল কেউ একজন। শব্দে চমকে উঠলো দুজনেই। তে আর জিমিন দুজনেই মুখ চাওয়াচাই করলো। এরপর কাগজের টুকরাটাকে হাত দিয়ে তুলে ভাঁজ খুলতেই ছোট্ট একটা পাথরের টুকরা বেরিয়ে আসলো। ভেতরে এবড়ো থেবড়ো হাতে লেখা, এই মেয়ে প্রেম করবা? জিমিন দাঁত চেপে ধরল রাগে। তে বুঝতে না পেরে বলল, কি হয়েছে রে? জিমিন কোনো উত্তর দিল না। ঝড়ের গতিতে গিয়ে জানালার কাছে দাঁড়ায়। বুঝতে বাকি নেই এসব সেই দিনের ওই ছেলেগুলোর কাজ। জিমিন ভীষণ রেগে বলল, এই হতচ্ছাড়া অসভ্যগুলা, ঢিল মারলি কেন ঘরের মধ্যে? জবাব এলো 2 সেকেন্ডে। একটা পুরুষ কণ্ঠ জানালো, আরে মেয়েদের মুখে গালি শুনতেও কি সুন্দর লাগে রে। বুকটা যেন আনন্দে ভরে গেল। তারপর সশব্দে হাসলো 2টা ছেলে। জিমিন তেলে বেগুনে জ্বলে উঠল আর বলল, তোদেরকে মেরে আলু ভর্তা বানিয়ে দেব, শয়তানগুলা। তে জিমিনের পিছু পিছু গেল আর চাপা কণ্ঠে বলল, ইসিরে জিমিন, মানুষজন শুনতে পাবে তো। কি শুরু করলি তুই? জিমিন থেকে ধমক দিয়ে বলল, তুই থাম, এই অজাতগুলো সামনে আয় তো। জানালা আজকে কথা বলিস কেন? তখনই কোনো একটা ছেলে উত্তর দিল, কেন বেবি, সামনে আসলে বুঝি চুমু খাবে? জিমিন তখন আবারও রেগে গেল আর বলল, চুমু খাবো না কি করব সেটা তোরা সামনে আসলে বুঝতে পারবি। অয় সামনে বলছি। তে তখন বলল, উফ জিমিন, চুপ কর না, ওরা খারাপ ছেলে, শুধু শুধু ওদের মুখ কেন লাগছিস তুই? অপরদিকে জাঙ্কুক তাল মাতাল কদমে ঘরে ঢুকলো। সবকিছু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে তার। শহরে গিয়েছিল বন্ধুদের সাথে দেখা করতে, কিন্তু কোনো বন্ধুকেই পায়নি। সবগুলো হুটহাট করে কোথায় যেন গায়েব হয়ে গেছে। কিছু তো জানায়ও নি তাকে। জাঙ্কুক ঘরের ভিতরে এসে দেখলো সুগা গালে হাত দিয়ে বসে আছে। ওকে দেখেই উঠে দাঁড়ালো সুগা। জাঙ্কুকের কাটা স্থানে 1 টাইম ব্যান্ডেজ লাগানো জাঙ্কুক নিজেই লাগিয়েছে। সুগা তখন জাঙ্কুককে দেখে বলল, এ কি অবস্থা তোর? কি হয়েছে রে? জাঙ্কুক ভীষণ ক্লান্ত উত্তরও দিল বিরক্ত গলায়, কিছু হয় নাই রে। সুগা তখন বলল, কিছু না? এরকম কাটলো কিভাবে তাহলে? অ্যাক্সিডেন্ট করেছিস? জাঙ্কুক জবাব দিল না। বসার ঘরে চুপচাপ সোফায় বসে পড়ল। সুগা নিজের মতো বলতে লাগলো, তুই কি আবার মারপিট করেছিস? নিশ্চয়ই ওই ছেলেগুলোকে মেরেছিস, তাই না? জাঙ্কুক সুগার দিকে তাকে বিরক্তির কণ্ঠে বলল, এত কথা বলিস না, খাবার দেখেছো, প্রচন্ড খিদা পেয়েছে রে। সুগা তখন হতাশ গলায় বলল, কয় প্যাকেট বিস্কিট চানাচুর ছাড়া বাসায় আর কিছুই নেই। নিচে গিয়েছিলাম, খাবার হোটেল সব বন্ধ, যেগুলো খোলা ওইসব তুই খাস না। জাঙ্কুক তখন বলল, তুই না বাসা থেকে চাল ডাল কি এনেছিলি? কিছু একটা রান্না করে ফেল না রে ভাই। সুগা চোখ গরম করে বলল, রান্না? আমি তো রান্নাই জানি না।
ওগুলো তো ভাবি জোর করে ধরিয়ে দিয়েছিল, কি আর করার। জাঙ্কুক রুমের দিকে যেতে যেতে বলল, উফ, সব ধুয়ে রেডি কর, আসছি আমি। জাঙ্কুকের কথা শুনে সুগা যেন ভীষণ অবাক হয়ে গেল। মনে মনে বলতে লাগলো, জেকে জেকে করবে রান্না, এটাও কি আবার সম্ভব নাকি? গোটা বাসায় ধোঁয়া ভরে গেছে, সেই ধোঁয়ার একাংশ গিয়ে আক্রমণ করেছে জিমিনদের ঘরেও। তে ওড়না মুখে চেপে কাশতে কাশতে জানালা খুলে দিল। যখনই দরজায় এলো দেখলো অসহায়ের ন্যায় সুগাও নাক মুখ চেপে দাঁড়িয়ে আছে বাইরে। তে তখন সুগাকে বলল, কোনো সমস্যা হয়েছে ভাইয়া? সুগা তখন বলল, আরে আর বলো না, তোমার স্যার খিচুড়ি রান্না করছে। এসব তারই ফল, জীবনে রান্নাঘরে ঢোকেনি যেই ছেলেটা, সে করছে রান্না। ওটা তো আমাকেও খাওয়াবে, ভাবো তো একবার আমার উপর দিয়ে কি যাবে আজ। সুগার তে কথা বলছিল, ঠিক তখনই ভেতর থেকে জাঙ্কুকের চাপা আত্মচিৎকার ভেসে আসে। শোনা মাত্রই সুগার ছুটে যায় ঘরে। তে দাঁড়িয়ে থাকতে পারল না। বিপদের আশঙ্কা দেখে সেও কিছু না ভেবে নিজেও দৌড়ে সুগার পিছু পিছু গেল। জাঙ্কুকের আঙ্গুল আগেই কাটা ছিল, পেঁয়াজ কাটতে গিয়ে সেখানে আবারও ছুরির ধার বসেছে। সমস্ত রান্নাঘর এলোমেলো। ইউটিউব দেখে খিচুড়ির রেসিপি ছেড়ে রেখেছিল জাঙ্কুক। চুলার উপর কড়াইয়ে পেঁয়াজ রসুন সব পুড়ে ছাই হয়ে গেছে। সুগা এসে দেখলো জাঙ্কুকের হাত থেকে রক্ত পড়ছে। সুগা তখন ভয়ে ভয়ে বলল, হায় হায় রে, এত রক্ত, এত কাটলো কিভাবে রে ভাই তোর? সাবধানে কাজ করবি না? জাঙ্কুক তখন নিরুৎসাহিত হয়ে বলল, এত রিয়াক্ট করার কিছু হয় নাই রে, এমন ছোটখাটো কাটায় এই জেকে আচমকা। সুগার পেছনে চোখ যেতেই কথা সেখানে আটকে গেল জাঙ্কুকের। সুগার পেছনে তে দাঁড়ানো, মনে হচ্ছে তে যেন জাঙ্কুকের এই অবস্থা দেখে এখনই কান্না করে দিবে। জাঙ্কুক তখন তেকে দেখে অভিনয় করতে লাগলো আর বলল, উফরে, হাত কেটে গেছে রে সুগা, অনেক ব্যথা করছে, জ্বলে যাচ্ছে রে হাতটা, কি করবো রে, পারছি না রে আর সহ্য করতে। সুগা প্রথমে বোঝেনি, হঠাৎ করে বলল, কিরে এরকম ঢং করিস কেন? তুই না এখনই বললি এসব ছোটখাটো কাটায় তোর কিছু আসে যায় না? জাঙ্কুক তখন সুগার গায়ে চিমটি মেরে বলল, পেছনে তাকা। সুগা পিছনে তাকাতেই দেখলো তে দাঁড়িয়ে আছে। সুগা তখন বলে, ও ঠিকই ঠিকই, তোর অনেক হাত কেটে গেছে রে, আমি একটু অয়েন্টমেন্ট নিয়ে আসি, তুই একটু দাঁড়া। জাঙ্কুক তখন তেকে দেখে ইচ্ছে করে নিজের কাটা হাত ঝাড়তে লাগলো আর বলতে লাগলো, উফ, ব্যথায় মরে যাচ্ছে রে। এই সুগা, তাড়াতাড়ি আয় না, শরীরের সব রক্তই তো বের হয়ে যাচ্ছে রে, আমি আবার এসব রক্ত টক্ত সহ্য করতে পারি না রে। তে তখন জাঙ্কুকের হাত ধরলো আর বলল, স্যার স্যার আপনার হাত এত কাটলো কি করে স্যার? ভীষণ জ্বালা করছে তাই না স্যার? আমার কাছে আসুন স্যার, আমি না হয় আপনার হাতে ব্যান্ডেজ করে দেই। জাঙ্কুক তখন মুচকি হেসে বলল, আমাকে একটু ধরে নিয়ে যাবে তে, মাথাটাও না ভীষণ ঘুরছে, এরকম কখনো কাটেনি তো জানোতে। আমি না একদমই কাটা ছেঁড়া দেখতে পারি না, রক্ত না সহ্য হয় না, ভীষণ ভয় পাই রক্ত দেখলে, খুব সহজ সরল তো, বুঝতেই তো পারছো। তে তখন দয়া মায়া করে জাঙ্কুককে বলল, জি জি স্যার, আমি বুঝতে পেরেছি, আপনার আর কিছু বলতে হবে না, আপনার অনেক কষ্ট হচ্ছে তাই না স্যার? আড়াল থেকে সুগা সব কথাই শুনল। সুগা হাসলো আর বলল, জেকে মাস্তানের রক্ত সহ্য হয় না, রক্ত দেখলে ভয় পায়? ওরে আল্লাহ রে, যেই ছেলে মানুষকে মেরে রক্তাক্ত করে দেয় সেই নাকি বলছে রক্ত সহ্য করতে পারে না। এই জেকে মাস্তান প্রেমে পড়ে যার কত মিথ্যা বলবে, শুনতে শুনতে আমার কানটাই নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক তখন সুগা আসলো। তে তখন বলো, সুগা ভাইয়া মলম এনেছেন? সুগা তখন বলো, হ্যাঁ তে তুমি সরো, আমি জাঙ্কুকে মলম লাগিয়ে দিচ্ছি। কথাটা শুনে জাঙ্কুক সুগার দিকে এমন রাগে দৃষ্টিতে তাকালো, সুগা তখন ভয়ে মাথা নিচা করে নিল। জাঙ্কুক তখন বলল, ও কি করে লাগাবে তে? সুগারও না রক্ত দেখলে ভীষণ ভয় পায়, কাটা ছেঁড়া তো মোটেও সহ্য করতে পারে না, তাই না রে সুগা? সুগা তখন বলে, ও হ্যাঁ হ্যাঁ, আমি না ভুলেই গিয়েছিলাম, আমার এসব কাটা ছেঁড়া রক্ত দেখলে কেমন যেন মাথা ঘোরায়, তে তুমি একটু লাগিয়ে দিবে? তে তখন বলো, হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই, দিন দিন, আমি স্যারের হাতে মলম লাগিয়ে দিচ্ছি। তে জাঙ্কুকের পাশে বসলো। জাঙ্কুকের মুখে বিজয়ের হাসি ফুটে উঠল। তে অনেক যত্নে জাঙ্কুকের আঙ্গুলে মলম লাগিয়ে দিচ্ছে আর জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকেই তাকিয়ে আছে।
জাঙ্কুক তের দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে, ইস, এই ভীতু মেয়ের চেহারাটা কি সুন্দর, চোখে কি ভীষণ মায়া, হৃদয় জুড়িয়ে যাওয়ার মতো সৌন্দর্য, কি মায়া রয়েছে এই মুখে। এই মায়াবী মুখের দিকে তাকিয়ে তো সারাটা জীবন কাটিয়ে দেওয়া যাবে। তে জাঙ্কুকের হাতে ভালো মতো মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। এরপর জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, স্যার, ব্যান্ডেজ লাগানো হয়ে গেছে স্যার, এখন আমি আসি। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকেই তাকিয়ে আছে। তের কোনো কথাই যেন জাঙ্কুকের কানে ঢুকছে না। তে তখন আবারও বলল, স্যার, আমি কি এখন যেতে পারবো স্যার? জাঙ্কুক তারপরও কোনো কথাই শুনছে না, তের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। তে তখন জাঙ্কুকে একটু ঝাঁকি দিয়ে বলল, স্যার শুনছেন? জাঙ্কুকের ধ্যান ভাঙলো। সে তখন তের দিকে তাকিয়ে বলল, কিছু বলছিলে তে? স্যার, আপনার হাতে মলম লাগিয়ে দিয়েছি, এখন আমি আসি তাহলে। জাঙ্কুক তখন বলল, আর একটু থেকে যাও না তে। স্যার, কোনো কিছু লাগলে আমাকে বলবেন, আমি আসবো। আর আপনার হাত বুঝি ভীষণ জ্বলছে, তাই না স্যার? জাঙ্কুক তখন তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নরম কণ্ঠে বলল, তোমার হাতের ছোঁয়া পেয়ে আমার জীবনের সব কষ্টই যে দূর হয়ে গেছে তে। সেখানে হাত কাটা তো কিছুই না তে। তোমার নরম হাতের ছোঁয়া পেয়ে আমার হাত অনেক আগেই ভালো হয়ে গেছে। তে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে আর মনে মনে ভাবছে, তারে জাঙ্কুক স্যারের আবার কি হলো? এই ধরনের কবি কবি কথা কেন বলছে উনি? কথাটা বলেই জাঙ্কুক আবারও তের মাঝে হারিয়ে গেল। তে জাঙ্কুকের চোখের দিকেই তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এই চোখ জোড়া ভীষণ চেনা চেনা লাগছে। জাঙ্কুক স্যারের চোখের সাথে ওই জেকে মাস্তানের চোখের ভীষণ মিল রয়েছে। কেন যেন মনে হচ্ছে আমার সামনে জাঙ্কুক স্যার না, বরং ওই জেকে মাস্তান লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ওই জেকে মাস্তানের চাহনিতে এখনো আমার ভীষণ ভয় করে। মনে পড়ে যায় সেই কালোর অধ্যায়ের কথা, যখন আমার জীবন পুরোই ধ্বংস হয়ে গিয়েছিল শুধুমাত্র ওই জেকে মাস্তানের জন্য। স্যারের চাহনি আমি আর নিতে পারছি না, সহ্য করতে পারছি না। কেন বারবার জাঙ্কুক স্যারের চোখ আমাকে ওই জেকে মাস্তানের কথা মনে করিয়ে দিচ্ছে? কেন মনে হচ্ছে যে জাঙ্কুক স্যার না, বরং ওই জেকে মাস্তান আমার দিকে তাকিয়ে আছে? উফ, আমি যে জাঙ্কুক স্যারের চাহনি আর নিতে পারছি না।